সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আর আলোচনার জন্য আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার ডান দিকে আছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক আফাজউদ্দিন বিপ্লব। বাম দিকে রয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক অলিউর শান। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ ও স্বৈরাচারী নীতির ধরন চিহ্নিত করার চেষ্টা করব আমরা। খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ ২৬ মার্চ ২০২৫, মহান স্বাধীনতা দিবস। গত ১৬ বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। ২০০৯ যুদ্ধাপরাধীদের বিচারে তদন্ত ট্রাইব্যুনাল গঠন আগামী মাসে। ২০১১ বখাটের যন্ত্রণায় প্রাণ দিল কিশোরী। ২০১২ রাজনীতির বিষ বাষ্পে স্বাস্থ্য সেক্টরে বেহাল দশা। সিলেট বিএনপির সংবাদ সম্মেলনে নেতারা প্রধানমন্ত্রীর বক্তব্য শুধু মিথ্যাচারী নয়, উন্নয়ন ছিনতাইয়ের শামিল। ২০১৩ ছাত্র শিবিরের স্বাধীনতা শোভাযাত্রায় পুলিশের সাথে সংঘর্ষ। ২০১৪ জামাতকে নিষিদ্ধ চেয়েছে তদন্ত সংস্থা। ডাবরি সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক। ২০১৫ মুক্তিযোদ্ধার সংজ্ঞা ৪৪ বছর পর সনদ বাতিল। ২৫৮৮ জনের যাচাই ১০,০০০। ২০১৬ তনুর পরিবার ও স্বজনদের জিজ্ঞাসাবাদ র্যাবের। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে র্যাবের মৌলিক কাজ। ২০১৭ অভিযানের মধ্যে জঙ্গি হামলা, সিলেটে সেনাবাহিনীর অপারেশন টুয়াইলাইট। দেশবিরোধী অসম চুক্তির মহড়া চলছে, খালেদা জিয়া। ২০১৮ অর্থ সংকটে ফার্মার্স ব্যাংক, খেলাপি ৭২৩ কোটি টাকা। ২০১৯ কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সহ ১১ নেতাকর্মী আটক। সরকার ছদ্মবেশে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে। ২০২১ মোদিকে বরণ করতে প্রস্তুত গোপালগঞ্জ ও শ্যামনগর। মোদির সফরের প্রতিবাদ মিছিলে ছাত্রলীগের হামলা। ২০২২ স্বাধীনতার ৫০ বছরেও গণতন্ত্র নির্বাসিত, ফখরুল। ২০২৩ বীর মুক্তিযোদ্ধাদের তালিকা ৫২ বছরেও হয়নি, জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে, জামায়াত। আমরা দেখে নিলাম গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে বিশ্লেষণ শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি আফাজউদ্দিন বিপ্লব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম বিপ্লব রাজনীতির বিষ বাষ্পে স্বাস্থ্য সেক্টরে বেহাল দশা। দৈনিক যুগান্তরের খবর। স্বাস্থ্য খাতে রাজনীতির প্রভাব কি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা বিষয়ে জনগণের আকাঙ্ক্ষা নষ্ট করতে সাহায্য করেছে কিনা? গত সরকারের আমলে কিভাবে স্বাস্থ্য খাতকে কলুষিত করা হয়েছে, স্বাস্থ্য খাতকে বিনষ্ট করা হয়েছে, সেটা আমরা নিজের চোখে দেখছি। বিশেষ করে কোভিড আমলে এটা আরো বেশি মানে জনগণের সামনে উঠে এসেছে, উন্মোচিত হয়েছে কিভাবে স্বাস্থ্য খাতকে রাজনীতিকরণের মাধ্যমে, শুধু রাজনীতিকরণ না, এখানে শুধু রাজনীতিবিদদের আমি মানে বলবো না, রাজনৈতিক কারণে না, স্বাস্থ্য খাতের ভিতরে যারা আছে, স্বাস্থ্য প্রশাসনের ভিতরে যারা আছে, তাদের দুর্নীতি, রাজনীতিবিদদের প্রশ্রয়, সব মিলিয়ে স্বাস্থ্য খাতটাকে জনগণের আস্থার একেবারে অনাস্থার জায়গাটা চলে গিয়েছিল, অথচ এটি মৌলিক অধিকারের মধ্যে অন্যতম এবং এক প্রকার জিম্মি মানুষজন, মানে এই চিকিৎসক বা এবং দেশের স্বাস্থ্য খাত সম্পর্কে এরকম বিরূপ মনোভাব তৈরি হবার কারণে কিন্তু মানুষ, কম আয়ের মানুষরাও বিদেশে এবং সেটা বিদেশে চিকিৎসার জন্য বিশেষ করে ভারতমুখী হয়ে গিয়েছিল বেশি। এখন ভারত বন্ধ করাতে এখন অন্য দেশগুলিতে যাচ্ছে। এটি কি আসলে কোনো সিদ্ধান্ত ছিল কিনা যা এই সেক্টরটাকে অন্য আরেকটি রাষ্ট্রের হাতে? এটা অবশ্যই ভারতমুখী করার, শুধু স্বাস্থ্য খাত না, বাংলাদেশের অনেক কিছুই ভারতমুখী করার পলিসির মধ্যে এটাও ছিল একটা ষড়যন্ত্র। এটাকে দীর্ঘমেয়াদী একটা ষড়যন্ত্র বলতে পারেন, কিন্তু এটা শুধু আমি ভারতমুখী ষড়যন্ত্র বলবো না, স্বাস্থ্য খাতটাকে ধ্বংস করার ক্ষেত্রে
আমাদের রাজনীতিবিদরা যেরকম দায়ী, প্রশাসনের লোকরা যেরকম দায়ী, আমাদের চিকিৎসকরাও কিন্তু ঠিক সেরকম দায়ী। চিকিৎসকদের হাতে একরকম জিম্মি এই স্বাস্থ্যখাত। আপনি স্বাস্থ্যখাতকে কোনো একটা ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতির ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিতে যান, দেখবেন যে সারা দেশের চিকিৎসকরা একযোগে এমনভাবে করবে, আপনি তাদের ব্যাপারে কোনো মানে পদক্ষেপ নিতে পারে না। সে পারে না, না পারার কারণ হলো রাজনৈতিক একটা দুর্বলতা, ইনফ্লুয়েন্স এখানে কাজ করে, এবং এই কারণে স্বাস্থ্য খাতে বেপরোয়া দুর্নীতি হয়েছে। এবং আমরা দেখেছি কিন্তু এই চিকিৎসা প্রতিষ্ঠানগুলো বা স্বাস্থ্য খাতের এইসব প্রতিষ্ঠানগুলো এই যখন জুলাই গণ অভ্যুত্থান চলেছে, অনেক ক্যাজুয়ালিটি পেশেন্ট তাদের কাছে গিয়েছে, তারা চিকিৎসা দেয়নি, বিনা চিকিৎসায় মরতে দেখেছি। না, সেটা তো তাদের তো চিকিৎসার মানসিকতায় তাদের মানে চিকিৎসালয়গুলি গড়ে তোলেনি। তারা তো ব্যবসার জন্য, মানে মানুষকে জিম্মি করে টাকা আদায় করার জন্য বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক সমানে ভেঙে ছাতার মতো। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা বিভিন্ন সময় সরকারি ল এনফোর্সমেন্ট এজেন্সির দ্বারা বা সরকার দলের সমর্থকদের দ্বারা আহত হবার পরেও অনেকে চিকিৎসা পায় নাই। কারণ এটা তো ওই যে সরকারি মানে ছত্রছায়া যেহেতু গড়ে উঠেছে, তারা কেন বিরোধীদের চিকিৎসা দেবে, বিরোধীরা দলমতের লোকদের চিকিৎসা দেবে? তারা সেইভাবেই তারা পরিচালিত হয়েছে, যার ফলে স্বাস্থ্য খাতের উপর থেকে মানুষের আস্থাটা একেবারেই হারিয়ে গিয়েছে। এখন আপনি যদি বলেন এটাকে কিভাবে ফেরানো, এটা ফেরানো খুব কঠিন। এটা কঠিন, একটা হলো রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, একটা হলো চিকিৎসকদের মধ্যে আপনার মানসিকতার পরিবর্তন, সেবার মানসিকতার পরিবর্তন আনতে হবে। শুধু ওই সারাদিনে একটা চিকিৎসক সারাদিনে 200-300 রোগী দেখে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, নিজের মানে ডিউটি যেটা, তার বাইরে গিয়ে চেম্বার করে 200-300 সিরিয়ালের রোগী দেখে, একটা রোগীকে 30 সেকেন্ড 1 মিনিটের বেশি সময় দিতে পারে না, তাহলে সে কিভাবে একটা রোগীকে চিকিৎসা দিবে? তো চিকিৎসকদের এই মানসিকতা যদি না পরিবর্তন না হয়, তাহলে স্বাস্থ্য খাতে আপনি রাজনৈতিকভাবে যত সিদ্ধান্তই নেন কোনো লাভ হবে না। চিকিৎসকদেরকে ওই মানসিকতায় আসতে, আমি একজন চিকিৎসক, চিকিৎসা সেবা দিতে আসছি, তার মাধ্যমে আমার যে উপার্জন হবে সেটা তো হবেই, কিন্তু মূলত সেই চিকিৎসা সেবার মানসিকতা থাকতে হবে, এবং এইটা হলে পরেই স্বাস্থ্য খাতের উন্নতি হবে। জি, ধন্যবাদ আফাজউদ্দিন বিপ্লব। একই বিষয়ে অলিউর শান, আপনি একজন ফ্যাকাল্টি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে এই মানসিকতা নষ্ট হলো কেন আমাদের, এবং শুধুমাত্র চিকিৎসক না, আমাদের সমাজের নানান সেক্টরের কিন্তু মানসিকতা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের রাজনৈতিক ভাবে আমরা মরে গেছি, মরে গিয়েই ক্ষান্ত হয়নি, আমরা দুর্গন্ধ ছড়িয়েছি, সমাজকে ভেঙে দিয়েছি। এটি কেন হয়েছিল আসলে? এটি একটি বড় কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি। আমাদের রাজনৈতিক সংস্কৃতির যে দুর্বৃত্তায়ন ঘটেছে, সেটার একটা উপজাত হিসেবে আমরা বিভিন্ন অংশে সমাজে এই নানান রকমের প্রবণতা দেখতে পেয়েছি। এবং যেহেতু আমরা স্বাস্থ্য খাত নিয়ে আলাপ করছি, আপনি স্বাস্থ্য খাত থেকে শুরু করে অন্যান্য খাতের ক্ষেত্রেও দেখবেন যে প্রত্যেকটা খাতকে বাণিজ্যিকীকরণ করা হয়েছে, এবং বাণিজ্যিকীকরণ করা হয়েছে জনগুরুত্বপূর্ণ যেই খাতগুলো, যেগুলোর মাধ্যমে জনগণ সরাসরি উপকৃত হন, প্রতিনিয়ত প্রয়োজন একদমই। এবং আপনি যে কোনো সরকারি হাসপাতালে গিয়ে দেখতে পারেন, সরকারি হাসপাতালে কী রকমের সেবা তারা পান। তারা যিনি অসুস্থ রোগী হিসেবে যারা যান, তারা হাসপাতালে গিয়ে আরো অসুস্থ হয়ে পড়েন। কিন্তু এই চিকিৎসকরাই তো প্রাইভেট হাসপাতালগুলোতেও রোগী দেখেন, কারণ আপনি তাদের বাণিজ্যিকীকরণের সুযোগ করে দিয়েছেন যে চিকিৎসা ব্যবসা করা যায়, চিকিৎসা নিয়ে সেবা খাতটাকে ব্যবসায়িক খাত বানিয়ে ফেলা। এবং আপনি দেখুন যে এই ব্যবসায়িক খাত বানানোর মাধ্যমে আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিতে পারবো, যেখানে চিকিৎসক হিসেবে ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে রাজনীতিবিদ হিসেবে ক্যারিয়ার গড়ে তোলা। এই উদাহরণ যেমন আওয়ামী লীগের মধ্যে রয়েছে, তেমনি অন্যান্য অনেক রাজনৈতিক দলের মধ্যেও রয়েছে, যে চিকিৎসক হিসেবে জনপ্রিয়তা লাভ করবার মাধ্যমে। এবং আপনি দেখুন যে কীভাবে করা হয়, তিনি একই সঙ্গে চেম্বার করছেন, কিন্তু বিনামূল্যে কিছু চিকিৎসা করে খুব সহজেই একটা জনপ্রিয়তা লাভ করা যায়। ফলে এই যে দেখুন, একদিক থেকে আপনি বাণিজ্যিকীকরণ করছেন চিকিৎসা খাতের, এবং বাণিজ্যিকীকরণের মাধ্যমে চিকিৎসাকে একটা এক্সক্লুসিভ সেবা বানিয়ে ফেলেছেন, যেটা কারোর জন্য পাওয়াটা একটা প্রিভিলেজ। ইট ইজ নো লঙ্গার আ রাইট, এটা অধিকারের জায়গায় আর নাই। আপনার যদি অর্থ থাকে, আপনি চিকিৎসা সেবাটা কিনে নিতে পারছেন। ফলে যখন আপনি এটাকে কেনার ব্যাপার বানিয়ে ফেলেন, খরিদ করার ব্যাপার, এবং কিছু মানুষ কিনতে পারছে, কিছু মানুষ এই সেবাটা কিনতে পারছে না, ফলে যারা কিনতে পারছে না, আপনি তাদেরকে যদি বিনামূল্যে দুটো ওষুধ সরবরাহ করেন বা চিকিৎসার সামান্যতম সেবাটুকু প্রোভাইড করেন, আপনার একটা জনপ্রিয়তা তৈরি হওয়ার মানে একটা ক্ষেত্র তৈরি হয়। ফলে সেটাকে আবার একটা রাজনীতিকীকরণ করা হয়েছে, যেটা আমরা দেখেছি। প্রচুর হাসপাতালের মালিক যারা ছিলেন,
যখন গত 16 বছরে আমরা দেখেছি যে আওয়ামী লীগের বহু এমপি থেকে শুরু করে নানান মানুষ, এমনকি এলাকার স্থানীয় নেতারাও বিভিন্ন হাসপাতাল বানিয়েছেন, ডায়াগনস্টিক সেন্টার বানিয়েছেন। ফলে একদিকে যেমন বাণিজ্যিকীকরণ করা হয়েছে, তেমনি সেই বাণিজ্যের সুযোগ করে দেওয়া হয়েছে এই রাজনৈতিক দলের মানুষজনদেরকে, যারা সেই বাণিজ্যের সুবিধাগুলো নিয়েছেন এবং তারা উপকৃত হয়েছেন। সেই অর্থ আবার হয়তো তারা দলের ক্ষেত্রেও ব্যয় কিন্তু করেছেন। এই জায়গাটি, এই দায়িত্বটুকু তো রাষ্ট্রের নিশ্চিত করার দায়িত্ব এবং অন্যতম কর্তব্য। যে কয়টি অধিকার মানুষ বা নাগরিক রাষ্ট্রের কাছ থেকে একেবারে টপ প্রায়োরিটিতে পাওয়ার কথা, সেটি হচ্ছে এর মধ্যে স্বাস্থ্য অন্যতম। সেই জায়গাটিকে কেন এরকম করা হলো? আপনি বলছিলেন যে আমাদের সংস্কৃতি নষ্ট করে দেয়া হয়েছে, রাজনৈতিক সংস্কৃতি। আসলে রাজনৈতিক সংস্কৃতির কোন কোন জায়গাগুলো একেবারে নষ্ট করে দেয়া হয়েছে? এটি কি সিদ্ধান্ত নিয়ে, না এটি এক ধরনের ষড়যন্ত্র ছিল? আমি সবকিছুকে ষড়যন্ত্র তত্ত্বে পর্যবেসিত করতে চাই না, কারণ রাজনৈতিক সংস্কৃতি যদি আপনি দেখেন আমাদের এখানে যেভাবে তৈরি হয়েছে, যেমন ধরা যাক একটা হচ্ছে অর্থের ব্যবহার রাজনীতির ক্ষেত্রে। আপনি অর্থ ছাড়া রাজনীতি করতে পারবেন কিনা, আপনার যদি ক্যাডার বাহিনী না থাকে তবে আপনার একটা রাজনৈতিক দল পরিচালনা করা সম্ভব কিনা, আপনার যদি বড় ভাই ধরনের ফিগার তৈরি না করতে পারেন, আপনি কোনো আসলে রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন নেতৃত্বের মঞ্চে জায়গা পাবেন কিনা। ফলে দেখুন যে এটার সঙ্গে একটার সঙ্গে আরেকটা যুক্ত। যখন আপনার রাজনীতির ক্ষেত্রে অর্থের যোগান একটা বড় চালিকা শক্তি হয়ে দাঁড়ায়, তখন আপনি অর্থের যোগান দেওয়ার জন্য আপনি বিভিন্ন ক্ষেত্র তৈরি করেন যেগুলোকে রাজনৈতিক ক্ষমতার অর্থ পরিচালিত করবার জন্য ব্যয় করা সম্ভব। ফলে সে কারণে আমাদের জনগুরুত্বপূর্ণ খাতগুলো, যেহেতু এটা বহুল ব্যবহৃত এবং মানুষের দৈনন্দিন জীবনেই সেটা প্রয়োজন পড়ে, এবং আপনি দেখবেন যে অন্যান্য বিশ্বের দিকে যদি আমরা তাকাই, অন্যান্য দেশের দিকে আমরা যদি তাকাই, হয়তো বা যুক্তরাষ্ট্র একটা ভালো উদাহরণ নয়, কিন্তু আমরা দেখব যে যুক্তরাজ্য কিংবা কানাডা কিংবা আরও অন্যান্য অনেকগুলো দেশ, এমনকি চায়না, জাপান পর্যন্ত, যারা চিকিৎসা খাতকে একটা বড় গুরুত্ব রেখেছে যে জনগণ যাতে একটা বিনামূল্যে অন্তত কিছু সাধারণ সুবিধা চিকিৎসা সেবাটা পায়। হয়তোবা তারা ক্যান্সারের ট্রিটমেন্ট পুরোপুরি খরচ বহন করতে পারবে না, রাষ্ট্রের পক্ষে সেটা সম্ভব না, কিন্তু এই যে একটা জনগণকে ভর্তুকি দিয়ে স্বাস্থ্য খাতে তাকে একটা সেবা প্রদান করার যে চর্চা, আমরা শুধু রাষ্ট্রের এই দায়িত্ব। কিন্তু রাষ্ট্র তো আমরা দেখেছি যে বরাদ্দ বাড়িয়েছে, প্রত্যেক বছর এই খাতে বরাদ্দ বাড়িয়েছে, তাহলে সেই বরাদ্দগুলো কোথায় গেল? খুবই নগণ্য যে বরাদ্দটা বাড়ানো হয়েছে প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে কোন কোন খাতে কি কি প্রক্রিয়া বাড়ানো হয়েছে। চিকিৎসা খাতে বরাদ্দের নামে হয়তোবা বিল্ডিং করা হয়েছে, কিছু যন্ত্রপাতি কিনে রাখা হয়েছে। আমরা প্রচুর হাসপাতালে গিয়েও দেখেছি যে যন্ত্রপাতি রয়েছে কিন্তু সেখানে ডাক্তারই নেই, অথচ কোটি কোটি টাকার সরঞ্জামাদি, সিটি স্ক্যান মেশিন সব পড়ে আছে, সেগুলো চালানোর মানুষ নেই। ওই একই ডাক্তার তিনি প্রাইভেট হাসপাতালে গিয়ে সময় কাটাচ্ছেন, তার নিজের হাসপাতালেই তার যাবার সময় হচ্ছে না। ফলে দেখুন যে জনগণের অর্থের অপচয় করা হয়েছে একদিক থেকে, এবং এটা বলা হয়েছে যে জনগণকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে, কিন্তু একই সঙ্গে আপনি বাণিজ্যিকীকরণ করে এরকম কখনোই সেটা বন্দোবস্ত করতে পারবেন না। ধন্যবাদ শান ভাই। এই যে বরাদ্দ দেয়া হয়েছে, তাহলে এই বরাদ্দগুলো কোথায় গেল? এই বরাদ্দগুলো কেন বিল্ডিং এবং আপনার যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে খাতে বরাদ্দ দেওয়া হলো, কিন্তু সেবার মানোন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হতো না কেন? এটা খুবই স্পষ্ট, বরাদ্দগুলি কোথায় যায় এটা আমাদের দেশের, বিশেষ করে গত 16 বছরে যে রাজনৈতিক কালচার আপনারা দেখছেন, যে উন্নয়ন দেখানো, লোক দেখানো উন্নয়ন, কসমেটিক্স ডেভেলপমেন্ট, বিশেষ এই যে উনি বললেন যে বিশাল বিশাল হাসপাতাল হয়েছে, সিটি স্ক্যান মেশিন আনানো হয়েছে, হাসপাতালটা করার পিছনে এত শত কোটি টাকা লেগেছে। এই এত শত কোটি টাকা পিছনে কার কত বরাদ্দ পেয়েছে, কে কতটুকু কমিশন পেয়েছে, সেইটাই ছিল মুখ্য উদ্দেশ্য। হাসপাতালে মানুষের সেবা দেওয়াটা মুখ্য উদ্দেশ্য ছিল না, এভাবেই বরাদ্দগুলির অপব্যবহার হয়েছে। জি, ধন্যবাদ। অলি হোসেন, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আমরা একটি সংবাদের শিরোনাম, 2014 সালের সংবাদ এটি, জামাতকে নিষিদ্ধ চেয়েছে তদন্ত সংস্থা, দৈনিক জনকণ্ঠের খবর। জামাতকে নিষিদ্ধ করার দাবি করা হয়েছে। সরকার কি এই সিদ্ধান্তে জনগণের মতামত এবং আইনের শাসনকে যথাযথভাবে গুরুত্ব দিয়েছিল? এক অর্থে যদি সরাসরি বলি না, কারণ আমরা দেখেছি যে জামাতকে নিষিদ্ধ করবার যেই প্রক্রিয়া কিংবা যেই বয়ানটা, এটি আওয়ামী লীগ সরকার বহুবার ব্যবহার করেছে। আপনি সেটি কেবলমাত্র গণজাগরণ মঞ্চের ক্ষেত্রে না, 2013 সালের ক্ষেত্রে না, তারও আগে থেকে জামাত একটা বড় রাজনৈতিক প্রশ্ন আকারে বিরোধী পক্ষ হিসেবে আওয়ামী লীগ তাকে হরে দরে ব্যবহার করেছে। ফলে জামাত প্রশ্নটা জিয়ে রেখেছে আওয়ামী লীগ, যে জামাত ইসলামী রাজনীতি কেমন হবে, যে কোনো মব সৃষ্টি করবার জন্য এটি ছিল এক ধরনের কারণ। যে আপনি দেখুন যে আমরা গণঅভ্যুত্থানের আগেও দেখেছি যে এখানে জামাত শিবিরের ষড়যন্ত্র হিসেবে সবকিছুকে প্রচার করা, যে জামাত শিবির একটা বড় ষড়যন্ত্র
ষড়যন্ত্র তৈরি করে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হচ্ছে। ফলে এই বয়ানটা তো আমরা বারবার ব্যবহৃত হতে দেখেছি। এখন যদি আমি রাজনৈতিক দলের নিষিদ্ধের প্রশ্নে আসি, সেটি জামাত ইসলামী হোক কিংবা যে কোনো দল হতে পারে আর কি, যে জামাত ইসলাম ধরেন বাংলাদেশের ইতিহাসে প্রথম দল না যেটা নিষিদ্ধ হয়েছে। জামাত ইসলামের নিষিদ্ধ হবার আরও অতীত ইতিহাস রয়েছে। তারা 1948 সালে নিষিদ্ধ হয়েছে, 1954 সালে নিষিদ্ধ হয়েছে। ফলে এই যে দেখুন যে পাকিস্তান সরকার আমলেও কিন্তু তারা দুইবার নিষিদ্ধ একটা দল ছিল। এবং জামাত ইসলামী রাজনৈতিক দল হিসেবে যেভাবে অপারেট করে বা যেভাবে পরিচালিত হয় সেটির একটি আন্তর্জাতিক পরিসর রয়েছে। ফলে আমরা কোনো রাজনৈতিক দলকে আপনি ব্যান করে কখনো রাজনৈতিক মহল তৈরি করা যায় না, কারণ আমরা দেখেছি যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে আপনি রাজনৈতিক দল নিষিদ্ধ করে কখনোই তাদের রাজনীতিকে বন্ধ করতে পারবেন না। কারণ রাজনীতি বন্ধ করার ব্যাপার না, রাজনীতি একটা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের ক্ষেত্র মাত্র, একটা দলের মাধ্যমে সেটি প্রকাশিত হয়। ফলে জন আকাঙ্ক্ষাকে তো আপনি কখনো রুদ্ধ করতে পারেন না, এবং আপনি যদি রুদ্ধ করার চেষ্টা করেন সেটা বরঞ্চ হিতে বিপরীত হতে পারে। কিন্তু বিগত সরকার এ পথে হাঁটলো কেন তাহলে? কারণ এটা তার জন্য একটা রাজনৈতিক টুল ছিল, তারা জামাতকে ব্যবহার না, করেছে। রাজনৈতিক টুলস তো রাজনৈতিক দলগুলোর তো জনগণ হচ্ছে সবচেয়ে বড় টুলস রাজনীতি করবার। সেটিকে বাইরে রেখে কেন রাজনৈতিক দল কে রাজনীতি করবে, কে করবে না, কে করতে পারবে, কে করতে পারবে না, এটি তো আসলে রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে না। দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় না। কারণ তারা মনে করেছে যে জনগণের আকাঙ্ক্ষার একক কৃতিত্ব তাদের, এবং তারা সেটার কর্তৃত্ব বোধ মনে করে যে জনগণ কি মনে করছে সেটিকে ডিকটেট করবার ক্ষমতা তাদের হাতে ন্যস্ত করা হয়েছে বলেই তো আমরা তাকে স্বৈরাচারী শাসক বলছি। তাদেরকে কেউ তো করেনি, তারা ইলেকশন রিগ করে, ইলেকশনের জালিয়াতির মাধ্যমে ভোটের অধিকার হরণ করে তারা জনগণের গলার কণ্ঠস্বরকে নিজেদের কবজায় নিয়ে এসছে, এবং ফলে তারা সেই কর্তৃত্বটা বোধ করেছে। যেহেতু আমরা জনগণের কণ্ঠস্বরকে এভাবে নিজের কবজায় নিয়ে আসতে পারি বিভিন্ন ভোটের কারচুপির মাধ্যমে, ফলে জনগণের কণ্ঠস্বর কি হবে, তারা কি বলতে চান সেই আকাঙ্ক্ষাটা নির্ধারণ করবার মানসিকতাও তাদের মধ্যে তৈরি হয়েছে, যে জনগণের আকাঙ্ক্ষাকে নির্ধারণ করে দেওয়া। ওই সিচুয়েশনকে আমরা চেঞ্জ করতে পেরেছি বর্তমান সময়ে এসে? আমি বলবো যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির আসলে গুরুতর বা মানগত পরিবর্তন এখনো ঘটেনি। কারণ আমরা দেখেছি যে ধরনের মাফিয়া স্টেট বলতে পারেন আপনি, এক ধরনের একটা মাফিয়া সিস্টেমের মধ্যে আমরা পড়ে গেছি। বিভিন্ন রকমের পাওয়ার পকেট তৈরি হয়েছে এবং নানান রকমের অংশ, এবং তারা প্রত্যেকটা জায়গাতে মাফিয়াদের মতন করেই ক্ষমতাকে ব্যবহার করে, বিগত সময়ের ধারাবাহিকতা হয়েছে। ফলে আমরা সেই পাওয়ার পকেটসগুলোকে কি আসলে ডিসম্যান্টেল করতে পেরেছি? আমার কাছে একটা বড় প্রশ্ন। আমার মনে হয় যে আমরা এখনো সেটা করতে পারিনি, কারণ এই যে রাজনীতির সঙ্গে অর্থের যে সরাসরি যোগাযোগ, যে সম্বন্ধ, সেটিকে ডিসএঙ্গেজ করবার প্রক্রিয়া আমরা শুরু করতে পারিনি। আপনি হয়তো বা নির্বাচন কমিশনের সাম্প্রতিককালের তারা নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছেন রাজনৈতিক দলের, সেটি হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে যেই নিয়ম দেয়া হয়েছে সেখানে যে কি কি প্রভিশনস কমপ্লিট করলে তারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে পারবে, সেটি অর্থের যোগান ছাড়া কখনোই সম্ভব না। এবং আমাদের বিশাল সংখ্যক জনগণের পক্ষে যদি সত্যিকার অর্থে, যেমন ধরুন আমি যদি পার্বত্য চট্টগ্রামের কথা বলি, পার্বত্য চট্টগ্রামে যদি তারা তাদের নিজেদের জাতিগোষ্ঠীদের একটা বড় অংশকে নিয়ে যদি একটা রাজনৈতিক দল গঠন করতে চায়, হয়তোবা সেখানে তারা 3টা উপজেলা বা 3টা জেলাতে তাদের কমিটি থাকতে পারবে, হয়তোবা বেশি হলে 4-5টা। কিন্তু আপনি যদি সেখানে প্রভিশন করে দেন যে আপনার 100টার নিচে উপজেলায় কমিটি না হলে আপনি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিতও হতে পারবেন না, ফলে আপনি দেখেন যে পথটা রুদ্ধ করে দিচ্ছেন যে কারা রাজনৈতিক নিজেদেরকে রিপ্রেজেন্টেটিভ করতে পারবে। একদমই। ফলে আমি বলবো যে সেই সংস্কৃতিটা থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারিনি। অলি হোসেন, ধন্যবাদ। একই বিষয়ে আফাজউদ্দিন বিপ্লব ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, গণতন্ত্রের বিকাশের পথ তো রাজনৈতিক উইন্ডো যত বাড়বে ততটাই বিকশিত হবে, এটি আসলে গণতান্ত্রিক বা রাষ্ট্রবিজ্ঞানের থিওরিতে এই কথাটিই বলা আছে। সেক্ষেত্রে আমরা বিগত সময়ের অভিজ্ঞতা, যেটি শান ভাই বললেন যে আমরা পরিবর্তন হতে পারিনি, রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন হয়নি, সেই পরিবর্তন যদি না হয়, বিগত সময়ের ওই যে পচন ধরা রাজনৈতিক সংস্কৃতির ফলাফল কিন্তু শেখ হাসিনা বা ফ্যাসিজম, তাহলে যদি পরিবর্তন না হয় তাহলে ভবিষ্যৎটা আমাদের জন্য তো আবারও একটি ভয়ঙ্কর। এখানে পরিবর্তনের একটা চেষ্টা চলছে। মানে 24-এর যে অভ্যুত্থান, সেই পচন ধরা রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি নতুন কাঠামো, রাজনৈতিক কাঠামো, নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার, পুনর্গঠন করা, সেটার জন্যই 36 জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছে। এবং সরকার সেই চেতনাকে ধারণ করেই কিন্তু কিছু পদক্ষেপ নিচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কিছু কমিটি গঠন করেছে এবং তারা সে কিছু সুপারিশ দিয়েছে কিভাবে রাজনৈতিক দলগুলো পরিচালিত হবে, কিভাবে রাজনীতিতে কিভাবে ওনাকে জনগণের কাছে যেতে হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে গুণগত পরিবর্তন যদি এই সংস্কার সুপারিশগুলি যদি অনুসরণ করে মানা যায়, তাহলে হয়তো কিছুটা পরিবর্তন আসতে পারে। আমরা রাতারাতি
যে দীর্ঘদিনের যে আমাদের রাজনৈতিক যে ক্ষত সেটা রাতারাতি আমরা কাটিয়ে উঠতে পারবো না, কিন্তু শুরুটা করতে পারবো। জি, আমরা বিপ্লব ভাই আরেকটি সংবাদের বিশ্লেষণ ছোট্ট করে শুনবো, আমরা অনুষ্ঠান শেষও করব, ছোট্ট করে দুজনের মুখ থেকেই শুনবো। সেটি হচ্ছে, আমরা একটি সংবাদের শিরোনামে দেখছি, সরকার ছদ্মবেশে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করছে। দৈনিক ইনকিলাবের খবর ছিল 2019 সালের বাকশাল প্রতিষ্ঠার উদ্দেশ্যে শেখ হাসিনা সরকার এই পদক্ষেপ কি রাজনৈতিক বিরোধীদের দমন করবার জন্য একটি কৌশল ছিল, না তিনি আসলে ধীরে ধীরে তার পাতানো ফাঁদের শেষ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিলেন? ওনার মধ্যে এক ধরনের একতান্ত্রিক মনোভাব তো শুরু থেকেই ছিল। 18 সালে তো তিনি বলেছিলেন আই নিড অ্যাবসলিউট পাওয়ার। হ্যাঁ, এবং সেটা 18 সালে বলেছিলেন, কিন্তু তার মধ্যে এই ধরনের মানসিকতাটা অনেক আগে থেকে, শুরু থেকেই ছিল। মানে আমি গণতন্ত্র বুঝি না, উন্নয়ন বুঝি। এবং উনি তো আসলে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশে আসেননি। উনি বাংলাদেশে আসার আগে বিবিসিকে এক ইন্টারভিউতে উনি বলেছিলেন যে কেন আসছেন, সিরাজুর রহমান সেই ইন্টারভিউ নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমি প্রতিশোধ নিব। তিনি আসছিলেন তো বাংলাদেশে, এসেছেন তো তার প্রতিশোধ নেওয়ার জন্য। প্রচণ্ড প্রতিহিংসা পরায়ণ, প্রতিশোধ পরায়ণ, এবং সেজন্যই তিনি আসছেন। এবং ক্ষমতা তার জন্য যে যা করার দরকার ক্ষমতায় আসার জন্য, সেভাবেই তিনি রাজনীতি করেছেন। সেটা তিনি গণতন্ত্র আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার এই দিনে আওয়ামী লীগ বরাবরই স্বাধীনতার স্টেক হোল্ডার দাবি করেছে। তারা কি আসলে স্বাধীনতার চেতনার মধ্যে ছিল? স্বাধীনতার যে এটা তাদের জন্য একটা পুঁজি ছিল। স্বাধীনতার মানে মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে তারা মনে করতো যে এটা একচেটিয়া তাদেরই অর্জন। আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতা এনে দিয়েছে। হ্যাঁ, স্বাধীনতার কার্যত কি আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে? কখনোই না। আওয়ামী লীগ হয়তো মানে একটা দল হিসাবে নেতৃত্বে ছিল, কিন্তু সাধারণ লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বাংলাদেশের যারা যুদ্ধ করেছে তারা কি আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ করেছে? না, তারা তো আওয়ামী লীগ। 25 মার্চ কালো রাতে তো বাংলাদেশের মানুষ নেতৃত্ব শূন্য হয়ে গিয়েছিল, তখন দিশেহারা ছিল। তখন তো মানুষ জিয়াউর রহমানের কণ্ঠ শুনেছে যে যুদ্ধে আসার জন্য, উই রিভল্ট। তারপরে উনি স্বাধীনতার ঘোষণা দিলেন। যাই হোক, মানুষ তার কণ্ঠ শুনেই কিন্তু যুদ্ধে মানে ইন্সপায়ার্ড হয়েছে, এবং তখন বুঝছে যে না, একটা যুদ্ধ শুরু হয়েছে, অন্তত একটা নেতা পাওয়া গেল, এবং একটা যুদ্ধ শুরু হয়েছে, স্বাধীনতার মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, আমাদেরকে স্বাধীন হতে হবে। তার মানে আওয়ামী লীগ এই জায়গাটিকেও, এই 71, এই 25 মার্চ, এই ঘোষণা এবং মুক্তিযুদ্ধ, এটিও তার রাজনৈতিক টুলস হিসেবে ব্যবহার করে। অবশ্যই, এবং সেটিও ছিল তার আসলে এই প্রতিশোধ গ্রহণের একটা টুলস। অবশ্যই। এবং এটা করে উনি তার পাওয়ারটাকে অ্যাবসলিউট করছে। আস্তে আস্তে দেখছি যে এটা খুবই পপুলার একটা টার্ম মানুষের মধ্যে, মানুষকে এক ধরনের আবেগ আছে মানুষের। এই জন্য এই আবেগটাকে পুঁজি করে মানুষের মধ্যে জায়গা করে নিয়ে আস্তে আস্তে মানে তিনি এই দেশকে আসলে চূড়ান্তভাবে প্রতিশোধ নিয়ে আবারও পালিয়ে গেলেন। যেখান থেকে ফিরলেন সেখানেই পালিয়ে গেলেন। ধন্যবাদ আফাজউদ্দিন বিপ্লব। অলি হোসেন, একই বিষয়ে আপনার মুখ থেকে শুনতে চাই। সেটি হচ্ছে যে আজকে 26 মার্চ মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা তো বাংলাদেশের 7 কোটি মানুষের স্বাধীনতা ছিল। এই 56,000 বর্গমাইলের স্বাধীনতা ছিল। একক কর্তৃত্ব হিসেবে স্টাবলিশ করবার এ সিদ্ধান্ত, বা এটি কি ভুল সিদ্ধান্ত ছিল আওয়ামী লীগের, না এটি আসলে একমাত্র মানে কার্ড হিসেবে তারা ব্যবহার করবার চেষ্টা করেছে? যেটি বিপ্লব ভাই বললেন যে প্রতিশোধ গ্রহণ করবার জন্যই তিনি বাংলাদেশে এসেছিলেন দিল্লি থেকে, আবার দিল্লিতেই ফেরত গেলেন প্রতিশোধ নিয়ে। প্রতিশোধ নেবার জন্য উনি এই মুক্তিযুদ্ধকে কেন বেছে নিয়েছিলেন? ছোট্ট করে আমরা শেষ করব। প্রথমত, আজ মহান স্বাধীনতা দিবসে আমাদের যেই জনগণ যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে তাদের কৃতিত্বকে স্মরণ করছি। কারণ আওয়ামী লীগ সরকার বিগত সময়ে যেটাকে ব্যবহার করেছে, যে তারা যুদ্ধের নেতৃত্ব প্রদানকারী দল হিসেবে যুদ্ধের কৃতিত্ব দাবি করেছে, বারবার করেছে। কিন্তু মুক্তিযুদ্ধের সব থেকে বড় ক্ষতি করে দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। কারণ স্বাধীনতা যুদ্ধকে জনবিচ্ছিন্ন করবার সব থেকে বড় ভূমিকাটা পালনই করেছে আওয়ামী লীগ সরকার। জনগণের হাত থেকে মুক্তিযুদ্ধ, যেটি জনগণের সবাই অংশগ্রহণ করেছে, একদম গ্রাম থেকে শুরু করে আমাদের কৃষক, জেলে থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছে, এবং দেশকে মুক্ত করবার তাড়নায়, কোনো দলের নেতৃত্বের পেছনে দাঁড়াবার জন্য নয়। ফলে আওয়ামী লীগ যখনই এই যুদ্ধের কর্তৃত্বটাকে একক একটা কৃতিত্বের দাবিদার হিসেবে হাজির করেছে, তখনই সে জনগণের হাত থেকে মুক্তিযুদ্ধকে বিচ্ছিন্ন করবার একটা চেষ্টা করেছে। ফলে এই স্বাধীনতাই তাকে
বাংলাদেশ থেকে বিতাড়িত করে এবং দিয়েছে। সেই স্বাধীনতার বয়ানের কৃতিত্ব নেবার মাধ্যমে তিনি আমাদেরকে পরাধীন করে রেখে দিয়েছেন। এবং আপনি জানেন যে আমরা দীর্ঘ সময় একটা পরাধীন কূটনীতি, একটা পরাধীন জননীতির একটা মধ্যে অদৃশ্য ছিলাম। শক্তির নিয়ন্ত্রণে ছিল। এবং স্বাধীনতার নামে আমাদেরকে পরাধীন করে রাখবার একটা রাজনীতি তারা দীর্ঘ সময় চালিয়ে গেছে, যেটি জনগণ উপলব্ধি করতে পেরেছে বলেই আমরা 24-এর গণ অভ্যুত্থানকে আবার আজকের পেয়েছি। এই সময় দাঁড়িয়ে আগামীর সময়টাকে কেমন দেখতে চান 30 সেকেন্ডে? আমরা যেমন 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে মুক্তিযুদ্ধকে এবং স্বাধীনতাকে জনগণের কর্তৃত্বে নিয়ে আসা, কোনো দল কোনো গোষ্ঠীর কর্তৃত্বের বাইরে থেকে ছিনিয়ে আমাদের নিজেদের করে নেওয়ার যেই চর্চাটা আমরা শুরু করেছি, সেটিকে যদি আমরা জারি রাখতে পারি এবং সেটিকে যদি আমরা রাজনৈতিক সংস্কৃতিতে রূপান্তর করতে পারি, তবেই আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জনের পথে এগিয়ে যাব। বিপ্লব ভাই, একই জায়গায় শেষ করব। আসলে 26 মার্চ 26 মার্চ স্বাধীনতা দিবসে যে আজকে আসলে স্বাধীনতা দিবসে আমাদের প্রত্যাশা, 71-এ মুক্তিযোদ্ধারা যে আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছিল, দেশকে স্বাধীন করেছিল, কোনো দলের হাতে কোনো তুলে দেওয়ার দলের জন্য হাতে নয়। তুলে দেওয়ার জন্য নয়, সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য। সেই বাংলাদেশ পথচ্যুত হয়ে গিয়েছিল। 24-এর অভ্যুত্থান আবার সেই পথ মানে আমাদেরকে সুগম করেছে, সম্ভাবনা তৈরি করেছে। সম্ভাবনা তৈরি করেছে। আমরা 71-এর চেতনাকে ধারণ করে, 24-এর চেতনাকে একাত্ম করে আমরা ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে পারি। আজকে স্বাধীনতা দিবস, এটাই আমার প্রত্যাশা। জি, ধন্যবাদ আফাজউদ্দিন বিপ্লব, ধন্যবাদ অলিউর শান, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। এটিই হোক স্বাধীনতা দিবসের আমাদের সবার আকাঙ্ক্ষা। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।